নমস্কার। কথার কোলাজে আপনাদের অভিনন্দন, সাদর আহ্বান। আচ্ছা, পার্থ সার্কাসের সার্কাস কথাটা শোনা আছে আপনাদের? এই পার্থ সার্কাসের সার্কাস কথাটা ব্যবহার করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। পার্থ সার্কাসের সার্কাস কার সম্বন্ধে এই কথাটি বলেছিলেন তিনি? বাংলার অন্যতম, বাংলা তথা ভারতের তথা পৃথিবীর অন্যতম কৃতি সন্তান সুভাষচন্দ্র বসু সম্পর্কে। পার্থ সার্কাসের সার্কাস 1928 সালে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশন। সুভাষচন্দ্র বসুকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই বার্ষিক অধিবেশনের বিভিন্ন বিষয়গুলো দেখার জন্য, এবং সুভাষচন্দ্র কখনোই ইংরেজের বুটের তলায় শুয়ে শান্তির বাণী বিতরণ করব এই মানসিকতার মানুষ ছিলেন না। তাই তিনি পুরো সামরিক ঢাঁচে বিষয়টাকে সাজালেন এবং স্বেচ্ছাসেবক বাহিনীকে দিয়ে রীতিমতো কুচকাওয়াজ করালেন, নিজে পোশাক তৈরি করালেন, ভালো দর্জির কাছ দিয়ে মিলিটারি পোশাক 2000 বোধহয় খুব সম্ভবত স্বেচ্ছাসেবক নিয়োগ হয়েছিল। তারা সকলে ওই একই পোশাক পরল, ওই একই ধরনের পোশাক মিলিটারির মতো, যাতে একটা সকলের মধ্যে একটা একত্ব বোধ আসে। এই যে সবাই আমরা একাত্মবোধ শুধু এমনিতে আসে না, তার জন্য কিছু কাজ করতে হয়। এইভাবে এই সামরিক পোশাক, বুট জুতো এই পরা এবং বুট জুতো ঠুকে স্যালিউট করা। এখন আমরা কথায় কথায় স্যালিউট করি, সেলাম করি, নমস্কার ভুলে গেছি আমরা। আচ্ছা, তো এই স্যালিউট করেছিলেন যেটা, সেই স্যালিউট করা, সুভাষচন্দ্রের স্যালিউট করাতে আমি কিন্তু কোনো কথা বলছি না, বলিনি, কারণ সুভাষচন্দ্র ঠিক করেছিলেন। কেননা সেটা মিলিটারিতে ওই রীতিটাই প্রচলিত। সুভাষচন্দ্র চেয়েছিলেন যোদ্ধা একটা অ্যাপিয়ারেন্স তৈরি করতে সেদিনকার কংগ্রেস সম্মেলনে। কিন্তু অর্থনগ্ন ফকির বাবা মহাত্মা গান্ধী, যিনি জাতির পিতা, কী করে হয়েছিলেন আমি জানি না, সেই জাতির পিতার ব্যাপারটা ভালো লাগলো না। মতিলাল নেহেরুকে সুভাষচন্দ্র হাওড়া স্টেশন থেকে নিয়ে এলেন কুচকাওয়াজ করে, নিজে এলেন ঘোড়ায় এবং চড়ে একটা সামরিক কর্তার মতো কুচকাওয়াজ করে নিয়ে এলেন। পার্থ সার্কাস ময়দানে বিশাল স্বদেশি মেলা বসেছিল। দেশের নানা রকম হাতের কাজ, স্বদেশি হিন্দু মুসলমান নির্বিশেষে যে নানা ধরনের কাজ তৈরি হয়, সেই ক্র্যাফট যাকে বলে, সেই হস্তশিল্প মেলা হয়েছিল। শুধু হস্তশিল্প মেলা না, এই স্বদেশি মেলায় তিনি আলোচনা যা ছিল কংগ্রেসের সেটা তো ছিলই, এই স্বদেশি মেলাতে তিনি ব্যবস্থা করেছিলেন লাঠি খেলার। বাংলার লাঠি একদিন কথা বলতো, বাংলার লাঠি একদিন বর্গীদের হাত থেকে বাঙালিকে বাঁচিয়েছে, বাংলার লাঠি একদিন মুসলমান শাসকের অন্যায়কারী পাইকদের হাত থেকে বাংলাকে বাঁচিয়েছে। সেই বাংলার লাঠি খেলা প্রায় আমরা তো ভুলে গেছি, সেই লাঠি খেলার আয়োজন করেছিলেন তিনি। আরেকটি ঐতিহাসিক বিষয়, আজও যেটা ইতিহাস হয়ে আছে, কুস্তির ব্যবস্থা করেছিলেন, অবশ্যই বন্ধুত্বপূর্ণ কুস্তি, কুস্তির ব্যবস্থা করেছিলেন। বাংলার আজকে যে নামটা করতে যাচ্ছি আমি, দায়িত্ব নিয়ে বলছি, যারা আজকে বিশালভাবে বিদ্রোহ করে তুলছে তারা সেই বীর পুরুষটির নামই জানে না। তিনি হচ্ছেন পালোয়ান, বাঙালি পালোয়ান গোবর গুহ। তিনি, তার সঙ্গে দারা সিং, ছোট দারা পাঞ্জাবের, তাকে আনা হয়েছিল। তার সঙ্গে দুজনের মল্লযুদ্ধের প্রদর্শনী হয়েছিল, মানুষ সেটা দেখেছিল। এই যে সমস্ত বিষয়টা, এবং অকুণ্ঠ প্রশংসা পেয়েছিলেন সুভাষচন্দ্র বাঙালিদের, অন্যান্য আশা যারা অভ্যাগত হয়ে এসছেন তাদেরও প্রশংসা পেয়েছিলেন সুভাষচন্দ্র। এই সমস্ত ব্যাপারটাকে এত সুন্দরভাবে একটা সাজিয়ে তৈরি করার জন্য, কারণ সুভাষচন্দ্র কখনোই ভাবতে পারেননি যে অসহযোগ আর চরকার সুতো কেটে আমরা দেশ স্বাধীন করব, এটা তার মাথার মধ্যে ছিল না। এটা থাকতে পারে না কোনো মানুষের, এটা গান্ধীজির মাথার মধ্যে ছিল। আর গান্ধী শান্তি, অহিংসা এসব কথাগুলো বলেছেন। ইংরেজকে চটিও না বাবা, ওরা খুশি হবে, মুসলমানদের স্বার্থ থেকে চলো।
হ্যাঁ, তার তো খুশি হবে। সুন্দরবনের মধ্যে গিয়ে আমি যদি বলি ব্যাঘ্র আমার ভাই, ভালুক আমার ভাই, আমি তাদের কাছে যাই, তারা তো খুশি হবে, 100% খুশি হবে। সুন্দরবনের মধ্যে গিয়ে শান্তির বাণী বললে খুশি হবে না এমন ভাগ নেই। তো এই যে মানসিকতাটা গান্ধীর, এতে তিনি সুভাষকে অপমান করলেন, শুধু সুভাষকে নয় সমস্ত বাঙালি জাতিকে অপমান করে তিনি বললেন পার্ক সার্কাসের সার্কাস। পার্ক সার্কাসের সার্কাস। তিনি এখানকার গৃহীত সেদিন যে সমস্ত আলোচনাগুলো হলো, সেই আলোচনাগুলোকে উনি মানে মানতেই পারলেন না। সুভাষ এখানে দেশবন্ধু নগর করেছিলেন, দেশ মানে পার্ক সার্কাস ময়দানের ভেতরে সুসজ্জিত তোরণ দিয়ে। পড়েছেন এগুলো ইতিহাসে? আমার তো মনে হয় না। দেশবন্ধু নগর তৈরি করেছিল, একটা অসম্ভব সুন্দর তোরণ তৈরি করা হয়েছিল, স্বদেশি দ্রব্যের প্রদর্শনী করা হয়েছিল, সেখানে দেখানো হয়েছিল কিভাবে স্বদেশি দ্রব্য তৈরি হয়, সব কিছু হয়। কিন্তু গান্ধীর সব থেকে বেশি আপত্তি ছিল ওই সমস্ত বিষয়টা ছিল জাঁকজমকপূর্ণ। গান্ধী তো ফকির, সেই জন্য জাঁকজমক বুঝতেন না। সমস্ত বিষয়টা ছিল জাঁকজমকপূর্ণ। যমুনাল লাল বাজারের গৃহে অতিথি হতেন, কিন্তু জাঁকজমকটা পছন্দ করতেন না। জাঁকজমকপূর্ণ ছিল সমস্ত ব্যাপারটা। আর ওই মিলিটারি ভাব, প্রসেশন, কুচকাওয়াজ, এই যে একটা শিক্ষিত যুদ্ধ দলের একটা ইঙ্গিত সুভাষচন্দ্র সেদিন দিয়েছিলেন, এটা উনি তো সশস্ত্র বিপ্লবে বিশ্বাস করতেন, যে কোনো সুস্থ মানুষই করবে। কেউ ওহে আমার দেশটা তুমি নিয়েছিলে একদিন, এবার ভাই আমায় দিয়ে যাও, এসো আমরা একটু সোনার পাথর বাটি করে কাঁঠালের আমসত্ব দিয়ে দুধ মেখে খাই, কেউ রাজি হবে না, কেউ রাজি হবে না। আর গান্ধীজি তো একেবারেই মানে পুরোপুরি ইংরেজ এবং মুসলমানদের কাছে নিবেদিত প্রাণ ছিলেন তিনি। নইলে নোয়াখালীর ঘটনায় কেউ বলে যে হিন্দুরা সতী সাবিত্রীর মতো মরো? নোয়াখালীর ঘটনায় কেউ বলে যে তোমার হাজব্যান্ডকে যে হত্যা করেছে তুমি তাকে বিয়ে করে ওই ধর্ম গ্রহণ করে থাকো? নোয়াখালীর দুর্ঘটনায় গান্ধী যখন গেলেন তখন তো সব শেষ। নইলে গোপাল ভাটাকে কেউ এসে বলে গোপাল তুমি অস্ত্র সংবরণ করে আমাকে দাও, কারণ তাহলে হিন্দুদের আরও কচুকাটা করা হবে। এই গান্ধীজি বললেন পার্ক সার্কাসের সার্কাস। সুভাষচন্দ্রের সঙ্গে গান্ধীজির শুধু মতান্তর নয় মনান্তরও ছিল, শুধু মতান্তর নয়, উভয়ের মধ্যে মনান্তরও ছিল। আর এই মতান্তরের জন্যেই সুভাষচন্দ্রকে ছাড়তে হয়েছিল কংগ্রেস। সুভাষচন্দ্রকে কংগ্রেস থেকে বিতাড়িত হতে হয়েছিল। বিতাড়িত শব্দটা আলংকারিকভাবে ব্যবহার করলাম, আর্শ প্রয়োগ করলাম, গ্রামাটিক্যাল নয়। তাকে চলে যেতে হয়েছিল শুধুমাত্র এই গান্ধীর জন্য। আর এই গান্ধী এসে এত বড় একটা অনুষ্ঠান, এত বড় একটা সুন্দর, যা জাতীয় কংগ্রেসে কোনো দিন হয়নি, সেইখানে এসে গান্ধী বললেন পার্ক সার্কাসের সার্কাস। তার কাছে সমস্ত বিষয়টা একেবারে নষ্ট, একটা অর্থহীন একটা বিষয় হয়ে গেল। এই ছিলেন মহাত্মা গান্ধী। তাকে আমরা মহাত্মা বলি। এখনও সব সরকারি দপ্তরে থানায় টানায় তার ছবি আছে, তা থাক, আমার আপত্তি নেই। আমি আপত্তি করে কি করব? আমি তো রেণু কিছুই নয়। কিন্তু পার্ক সার্কাসের সার্কাস সুভাষচন্দ্রের উঁচু মাথাকে উঁচু করেছিল, নিচু করেনি। গান্ধী সবসময় মাথা ঝুঁকিয়েই হাঁটতেন, সুভাষের মতো মাথা উন্নত করে হাঁটেননি। গান্ধী সবসময় মাথা নিচু করে হাঁটতেন, তার মূর্তিগুলো হাতে লাঠি, মাথা নিচু, লাঠির সাহারা ছাড়া তিনি চলতে পারতেন না। আর এই তার অন্যায় দাবিগুলো আদায়ের জন্য কাকে লাঠি করেছিলেন সে তো আমরা জানি। আর লাঠি করেছিলেন একটি পদ্ধতিকে, কথায় কথায় গাল ফুলিয়ে অনশন। যাকে আজকের আলোচনা এখানেই শেষ। সুভাষচন্দ্র জিন্দাবাদ, আমার ভারত জিন্দাবাদ, ভারত মাতার জয়, ভারতের জয়, সুভাষচন্দ্রের জয়। সুভাষচন্দ্রের মৃত্যু নেই, তার মৃত্যু নেই, সেই জন্য বোধহয় নিয়তি দেবী চাননি তার মৃত্যুদিন কেউ জানতে পারুক।